গুড মর্নিং। শুরু করছি এডুকেশন অনলাইন। এডুকেশন অনলাইনে যেমনটি তোমাদের বলেছিলাম যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, আইসিএসসি, সিবিএসসি ইত্যাদি বিভিন্ন যে সমস্ত বোর্ড এক্সামগুলো হয় বা ফাইনাল এক্সামগুলো হয় তাদের কিছু সম্ভাব্য সাজেশন এগুলো নিয়ে যেমন কথা হয়, সাবজেক্ট ওয়াইজ কথা হয়, সেই রকমভাবে ইংলিশ এই সাবজেক্টটা নিয়ে তো তোমাদের অনেকের মধ্যে বেশ একটু ভীতি থাকে, বিশেষত যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াশুনো করো তাদের। তো এই ক্ষেত্রে কিছু আমাদের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা আমি দিয়েছিলাম যে আমরা মাঝে মধ্যেই একটু বেসিক বিষয় নিয়ে কথা বলবো, কারণ বেসিকটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু উঁচু ক্লাসগুলোতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তো সেই কথা অনুযায়ী আজকে কিন্তু আমরা ওই রকম বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলবো। কথা বলবার জন্য আজকে রয়েছেন সুদেশনা ম্যাম আমাদের মাঝখানে। ম্যাম, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। তো যেটা বলছিলাম যে বেসিক বিষয়টা কিন্তু অনেক সময় একটু সমস্যায় ফেলে, কারণ ওইটা হয়তো ঠিকঠাক মতো না করে উঁচু ক্লাসে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় স্টুডেন্টসদের। তো এই তো বেসিকগুলো নিয়েও আমরা কথা বলবো। তো আজকে কি পড়াবেন? আজকে আমি আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন পড়াবো। আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন কিন্তু মানে মাধ্যমিক যারা দিচ্ছে বা ক্লাস 10-এ বা 9-এ যারা পড়ে তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ তাদের কিন্তু এই রকম ধরনের প্রশ্ন আসে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে। তো আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনই আজকে আমাদের সাবজেক্ট। পার্টস অফ স্পিচের একটা পার্ট প্রিপোজিশন আমরা সবাই জানি। তো আমি প্রিপোজিশনের আর আর্টিকেলটা একসাথে মানে কিভাবে বুঝতে হয়, কিভাবে করতে হয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলোই আসে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনের কোয়েশ্চেনের ক্ষেত্রে। আবার অনেক সময় নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যেগুলো পার্টস অফ স্পিচ আমরা জানি সেগুলোও আমাদের জানাটা দরকার। তো আমরা এগুলো বেসিক আমরা সবাই জানি ক্লাস 1-2 থেকেই আমাদের ধীরে ধীরেই পার্টস অফ স্পিচ জিনিসটা শুরু হয়ে যায় আমাদের পড়াশোনার ক্ষেত্রে। কিন্তু মাধ্যমিক বা ক্লাস 9 বা 10 যারা মাধ্যমিকের জন্য প্রস্তুতি নিচ্ছ আগামী বছরের জন্য, তাদের কিন্তু পরীক্ষায় আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন এইটা কিন্তু আসে। তো আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। ঠিক, বিভিন্ন বোর্ডে কিন্তু কোনো ক্ষেত্রে একটু নিচু ক্লাস থেকে থাকে, কোনো ক্ষেত্রে একটু উঁচু ক্লাস থেকে থাকে, কিন্তু আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস এ ইম্পর্টেন্ট পার্ট অফ ইংলিশ। তো আমাদের অবশ্যই এই বিষয়টা সম্পর্কে জানতে হবে। এবং আজকে আমরা ক্লাসে যারা তোমরা অনুষ্ঠান দেখছো, এডুকেশন অনলাইন নিয়মিত অনুষ্ঠান দেখো, তোমরা অবশ্যই তোমাদের খাতা পেনটা নিয়ে রেডি থেকো। আর যেটা বারে বারে বলি যে লিখতে অসুবিধে হলে, যদি মনে হয় যে এত ফাস্ট তোমরা লিখতে পারছো না, তাহলে অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবং ইউটিউবে কিন্তু আমাদের এই অনুষ্ঠান দেখা যায়, তাই যদি তোমরা মিস করে থাকো, এই সময় হয়তো স্কুলে গেছো বা কোনো কারণে মিস করছো, তাহলে অবশ্যই পরবর্তী সারাদিনের মধ্যে কখনো দেখে নিও। এবং তোমার যে সমস্ত বন্ধুরা রয়েছে যারা এই অনুষ্ঠানটা দেখে হয়তো উপকৃত হবে, তাদের জন্য কিন্তু তোমরা ডেফিনেটলি এই অনুষ্ঠানটা শেয়ার করতে পারো। আর যেটা বলবো, তোমরা অবশ্যই রেডি থেকো, তৈরি থেকো। ম্যাম যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো দিচ্ছে সেগুলো নোট ডাউন করবার জন্য। হ্যাঁ ম্যাম, শুরু করো। প্রথমে একটু বলে দিই আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন যে আমি বললাম, যে এটা প্রথমত আমরা প্রত্যেকেই জানি খুব বেসিক লেভেল থেকেই পার্টস অফ স্পিচ প্লাস আর্টিকেলস পড়া শুরু হয়ে যায়। ক্লাস 1-2 থেকেই আমরা এটা শুরু করে দিই। কিন্তু ক্লাস 9-10 এই রকম মাধ্যমিক পরীক্ষা হোক বা যে কোনো 9-এর অ্যানুয়াল এক্সাম হোক না কেন, সেখানেও কিন্তু এইটা ভীষণ ইম্পর্টেন্ট ইংলিশ গ্রামারের ক্ষেত্রে। কারণ ইংলিশ গ্রামারে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিছু দিয়ে দেয়, মানে একটা গোটা প্যারাগ্রাফ থাকে, তার মধ্যে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, সেখানে আমাদের ফিল করতে হয় উইথ সুটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। তো এইটা কিন্তু আমাদের ওই জন্যই এতটা ইম্পর্টেন্ট। এবারে যদি ধরা যাক সামনে আমরা রাইটিং স্কিলেও কিন্তু আমরা যদি এই আর্টিকেলস এন্ড প্রিপোজিশনস ঠিকঠাক মতো পুট করতে পারি, একটা সেন্টেন্স কিন্তু ঠিকঠাকভাবে তৈরি করা যায়। এবং এই যে ধরো সেন্টেন্সটা যদি ঠিকমতো তৈরি করা যায়, তাহলে আমাদের রাইটিং স্কিলটা কিন্তু অনেকটা ইমপ্রুভ হবে। তো ডেফিনেটলি এই বিষয়টা ভীষণভাবেই দরকার। আর একটা ব্যাপার হলো, আমাদের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, তাদের কিন্তু এসে লিখতে হয় বা প্যারাগ্রাফ লিখতে হয়। তাদের পরীক্ষায় কিন্তু এই জিনিসটা আসে, বা শুধুমাত্র প্যারাগ্রাফ লেখা বা এসে রাইটিং এটা না, তার সাথে সাথে তাদের কিন্তু অনেক প্রশ্নের উত্তরও লিখতে হয়। তো প্রশ্নের উত্তর যে কোনো, আপনি যে বলছিলেন যে সেন্টেন্স কনস্ট্রাকশন, এটার জন্য কিন্তু প্রিপোজিশন প্রপারলি, মানে কোথায় কোন প্রিপোজিশন হবে প্রপারলি বা কোন আর্টিকেলটা কোথায় হবে, সেইটাও কিন্তু আমাদের জানাটা দরকার। তাই জন্যই কিন্তু এই বেসিক লেভেলের পড়াশোনাটা। কারণ ইংলিশ গ্রামারের যখন কিছু পার্ট থাকে 10 নম্বর বা 20 নম্বর যেটুকু অংশ থাকে ইংলিশ গ্রামারের জন্য, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যেরকম ভয়েস চেঞ্জ, ন্যারেশন আসে, ঠিক সেরকমভাবে কিন্তু সুটেবল আর্টিকেলস আর প্রিপোজিশনও কিন্তু আমাদের এটা করতে হয়, আমাদের এটা লিখতে হয় পরীক্ষার সময়। তো আমরা আজকে শুরু করি আর্টিকেলস আর প্রিপোজিশনের উপর। তো আমি প্রথমেই প্রিপোজিশনটা দিয়ে শুরু করছি আজকে।
তো প্রিপোজিশনের ক্ষেত্রে একটা জিনিস যেটা ভীষণভাবে জানা প্রয়োজন, যে প্রিপোজিশন কখন হয়, কেন হয়। আমরা পার্টস অফ স্পিচের নাউন আর প্রোনাউন এই দুটো জিনিস আমরা বোধহয় জানি, আমরা প্রত্যেকেই জানি, আমরা ছোটো থেকেই নাউন কি প্রোনাউন কি আমাদের জানা আছে। আমি তাও আরেকবার একটু বলে দিই, নাউন কোনো নামার্থক মানে নাম বোঝালে বা যে কোনো জায়গা বোঝালে সেই ক্ষেত্রে আমরা নাউন বলি। নাউনেরও কিন্তু ভাগ আছে, প্রপার নাউন, কমন নাউন এরকম আছে। এবার নাউনের পরিবর্তে যেটা বসে সেটা প্রোনাউন। যেরকম রাম ইজ আ গুড বয়, রাম RAM, রাম ইজ আ গুড বয়। তো রাম হলো নাউন, রাম একটি ছেলে। এবার আমরা যদি কোনো সেন্টেন্স মানে ধরা যাক আমি একটা প্যারাগ্রাফ লিখছি, কিছু একটা কোনো একটা আচ্ছা আমি ধরা যাক যে রাম ইজ আ গুড বয়, আমি রামকে নিয়ে কিছু লিখছি, যে রাম কোন ক্লাসে পড়ে, রাম খুব ভালো ছেলে, রাম কোথায় থাকে, রামের বাবার নাম কি, রাম কি কোন সাবজেক্টটা রামের ফেভারিট। তো আমরা যদি এই রাম বলে একটি নামের ছেলের উপর কনসেন্ট্রেট করে আমরা লেখা শুরু করি, তাহলে প্রথমে আমরা লিখবো হ্যাঁ যে রাম ইজ আ গুড বয়, রাম লিভস ইন কলকাতা। এরকম আমরা কিন্তু বারবার রাম 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 করবো না। কেন করবো না? কারণ এটাতে কিন্তু আমাদের পড়তে অসুবিধা হচ্ছে, যে বারবার আমরা যাকে নিয়ে আলোচনা করছি তার নামটাই আমরা বারবার ধরে ইউজ করছি, সেটা হয় না, সেটা কিন্তু খারাপ শোনায়। তাই আমরা প্রথমে কীরকম করব, প্রথমে মানুষটাকে চিনিয়ে দেবো, যে আমরা এখন রামকে নিয়ে আলোচনা করছি, তো রামকে দিয়ে শুরু করলাম যে রাম ইজ আ গুড বয়। এরপরে রাম লিভস ইন কলকাতা না লিখে আমরা কিন্তু রামের পরিবর্তে হি লিখতে পারি, হি, HE, আমি লিখে দিচ্ছি, আমি জানি যে তোমরা জানো এটা, তবুও আমি একটু বলে দিচ্ছি। তো রামের পরিবর্তে, রাম একটা ছেলে, তো রামের পরিবর্তে সেই ছেলে আমরা জানি, সেটার পরিবর্তে আমরা হি লিখছি, HE, হি। তো এইটা অবশ্যই করে প্রোনাউন হবে, যেহেতু আমরা কিন্তু নাউনের পরিবর্তে এটা লিখছি, তাই জন্য এটা প্রোনাউন। তো নাউন আর প্রোনাউনের আগে যেটা বসে, দিস ইজ কল্ড প্রিপোজিশন। আমাদের তাহলে বুঝতে হবে যে প্রিপোজিশন কাকে বলে। আমরা নাউন বা প্রোনাউনের পূর্বে যে জিনিসটা বসাই সেটা হলো প্রিপোজিশন। এবার বলা যেতে পারে যে প্রিপোজিশন কি, কয়েকটা এক্সাম্পল, কারণ এটা পুরোটাই হলো এক্সাম্পলের উপর ডিপেন্ড করে এই জিনিসটা বুঝতে হয়। এর তো আলাদা করে সেরকম অর্থে ডেফিনিশন হয় না, বা আমাদের পরীক্ষায় এরকম আসে না যে হোয়াট ইজ প্রিপোজিশন বা হোয়াট ইজ নাউন, হোয়াট ইজ প্রোনাউন, এরকম আসে না। আমাদের কিন্তু সুটেবল প্রিপোজিশন বা সুটেবল নাউন বা সুটেবল প্রোনাউন বা মার্ক করে, বা কোনটা নাউন বা কোনটা প্রোনাউন বা কোনটা অ্যাডজেক্টিভ, এটা আমাদের চিনে নিতে হয়। তো সুতরাং আমরা আরেকবার একটু বলে নিই, বা তোমরা পারলে একটু লিখে নাও, যে নাউন বা প্রোনাউনের পূর্বে যেটা বসে সেটা হলো প্রিপোজিশন। তো আমি এবার একটু এক্সাম্পলে চলে যাই, আমার মনে হয় এক্সাম্পলে গেলে তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। প্রিপোজিশন, তার এক্সাম্পল। দ্য বুক ইজ অন দ্য টেবিল। আমি যদি এটা লিখি, দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে নাউন কোনটা আমরা জানি, তাই তো? তো দেখো অবশ্যই নাউন কোনগুলো, দ্য বুক আমরা জানি, ইজ অন দ্য টেবিল, অনটা কিন্তু এখানে প্রিপোজিশন। বইটা কোথায় আছে? টেবিলের উপরে আছে, ঠিক আছে? তো দেখো, টেবিল ইজ আনাদার নাউন, টেবিলের আগে এই প্রিপোজিশনটা বসলো, বইটা কোথায় আছে? টেবিলের উপরে আছে। এই যে সম্পর্কটা, দুটো নাউনের মধ্যে সম্পর্ক, যেরকম বই আর টেবিল, এই দুটোর কিন্তু সম্পর্ক, বইটা কোথায় আছে? টেবিলের উপরে আছে। এই উপর অর্থে কিন্তু আমরা প্রিপোজিশন অনটা ইউজ করেছি। বোঝা গেল নিশ্চয়ই? এরকম প্রিপোজিশনের একটা লিস্ট আছে, এই লিস্টটা আমি লিখে দেবো, তোমরা খাতা পেন নিয়ে, আমার মনে হয় তোমরা রেডি আছো, তোমরা খাতা পেন নিয়ে রেডি থাকো। আমি প্রিপোজিশনের লিস্ট লিখে দেবো, তোমরা একটু নোট ডাউন করে নিও। আর প্রত্যেকটা প্রিপোজিশনের যে লিস্ট দেবো, যেগুলো যেগুলো প্রিপোজিশন হয়, সেগুলোর প্রত্যেকটা আমি একটা বা দুটো করে এক্সাম্পলও লিখে নেবো, সেটাও তোমরা একটু নোট করে নিও। আর সেই সমস্ত স্টুডেন্টসের জন্য বলবো যারা উঁচু ক্লাসে পড়ো এবং আমাদের অনুষ্ঠানটা নিয়মিত দেখো, তারা হয়তো ভাবতে পারো যে এটা তো আমার জানা বিষয়, কিন্তু জানো তো, জানা বিষয়ে কিন্তু অনেক সময় আমরা ভুল করে বসি, এবং এই জানা বিষয়টাকে যদি একটু রিভাইজ
রিভাইজ করা যায় তাহলে কিন্তু কোনো ক্ষতি হয় না, বরং ভালো হয়। তার ফলে যারা তোমরা মনে করছো যে এটা তো আমাদের খুব জানা বিষয় একটা, আমি তো সবটাই জানি, তবুও একটু দেখে নাও, কারণ হয়তো এর মধ্যে কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট তুমি মিস করে গেছো, যেটা হয়তো ম্যাম বলছেন, তোমরা ডেফিনেটলি সেটা নোট ডাউন করে নিতে পারো। হ্যাঁ, এরকম ইম্পর্টেন্ট পয়েন্ট মানে এরকম হতে পারে যে কোনোটাই মনে হচ্ছে অন হবে না, ইন হবে, বা কোনোটাই কনফিউশন থাকে, বা কোনোটাই মনে হচ্ছে যে এটা কি হবে, উইথ হবে না উইদিন হবে। এই কনফিউশনটা কিন্তু দূর করা যায় যত বেশি প্র্যাকটিস করা যায়। ইংলিশ গ্রামার অনেকটা ম্যাথসের মতো, আমরা যত বেশি প্র্যাকটিস করব, যত বেশি করব প্রত্যেক দিন, যত বেশি গ্রামার আমরা সলভ করব, তত আমাদের নাম্বার, আর এখানে নাম্বার কাটার কোনো জায়গা নেই, তোমরা অবশ্যই জানো গ্রামারের ক্ষেত্রে। কারণ তুমি যদি এটা ঠিক করো, গ্রামারে কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। যেখানে তোমরা লিটারেচারে ধরো কোনো কোয়েশ্চেনের আনসার লিখছো, সেখানে হয়তো আউট অফ 5 তুমি 4 পেলে বা 3.5 পেলে, খুব ভালো লিখলে খুব বেশি হলেও 4 পেলে। কিন্তু গ্রামারের ক্ষেত্রে 5 নম্বর যদি থাকে 5টা কোয়েশ্চেনে, তুমি যদি 5টাই সঠিকভাবে উত্তর লেখো, তাহলে কিন্তু 5 আউট অফ 5 পাবে। ঠিক আছে, তো এই জিনিসটা ল্যাঙ্গুয়েজ লিটারেচারের ক্ষেত্রে গ্রামার পোর্শনটা হচ্ছে স্কোরিং পার্ট, একদমই তাই। কারণ অন্যান্য ঠিকই বলেছেন আপনি যে অন্য পোর্শনগুলোতে কিন্তু নাম্বার ওঠার চান্সেসটা একটু কম থাকে। গ্রামারটা যদি ঠিকঠাকভাবে অ্যাটেন্ড করা যায়, ঠিক মতো করা যায়, তাহলে কিন্তু নাম্বারটা ওঠে। মার্কস পাওয়া হ্যাঁ, যায়। কারণ আমরা এসে রাইটিং যেটা থাকে 10 মার্কস, বা আমি ধরে নিলাম লেটার রাইটিং, এসে রাইটিং, কখনোই ফুল মার্কস পাওয়া সম্ভব না। খুব ভালো লিখলেও সেখানে 1-1.5 নম্বর বা 2 নম্বর কিন্তু আমাদের সেটা ডিডাক্ট হয় কোনো কারণে, হয়তো ফরম্যাটের ক্ষেত্রে ভুল হতে পারে বা স্পেলিং এর ক্ষেত্রে ভুল হতে পারে। কিন্তু গ্রামার যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট গ্রামার এর যে কোয়েশ্চেন থাকে, যেটা ভয়েস চেঞ্জ হতে পারে, ন্যারেশন হতে পারে, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে, বা আর্টিকেলস প্রিপোজিশন হতে পারে, বা অন্যান্য যে ধরনের আরও গ্রামার আসে, সেগুলো যদি হতে পারে, আর সেগুলো যদি আমরা সঠিকভাবে লিখি, তাহলে কিন্তু আমরা স্কোরটা খুব ভালো করতে পারবো। তো যাই হোক, আমি আবার একটু এক্সাম্পলে ফিরে আসি। দ্য বুক ইজ অন দ্য টেবিল। তো আমাদের বোঝা গেল যে বইটা টেবিলের উপরে আছে। আমাদের কিন্তু এক্ষেত্রে বুঝতে হবে যে প্রিপোজিশনের ক্ষেত্রে যে আমি লিস্টটা দেবো, সেটা একটু ভালো করে বুঝতে হবে। কেন বুঝতে হবে? কারণ আমাদের উপরে আছে অন কেন, ইন কেন হলো না? কারণ টেবিলের উপরেই কিন্তু বইটা রাখা হয়। এই বাংলাটা আমাদের আগে আমরা যদি ভালো করে বুঝতে পারি যে টেবিলের মধ্যে না, আমরা টেবিলের উপরে রাখি বইটা, সেক্ষেত্রে অন হয়। এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের প্রিপোজিশন করাটা কিন্তু ভীষণভাবে ইজি হয়ে যাবে। তো আমরা নেক্সট এক্সাম্পলে যাই। হি লিভস ইন দিল্লি। দেখো, এখানে হলো হি লিভস ইন দিল্লি। দিল্লি একটা নাউন, অবভিয়াসলি এটা একটা নাউন। তো দিল্লির আগে কিন্তু ইনটা বসলো। আমরা মনে হয় আমার বোঝাতে বেশ সুবিধা হচ্ছে যে প্রিপোজিশন কিন্তু নাউন বা প্রোনাউনের আগে বসে। তো দেখো, আমাদের আগের এক্সাম্পলেও কিন্তু নাউনের আগেই বসলো অন দ্য টেবিল। এক্ষেত্রেও কিন্তু তাই হলো। হি লিভস ইন দিল্লি, এই দিল্লির আগে বসলো ইন, ইন। তো ইন কেন হলো এখানে, কেন অন হলো না? অবশ্যই অন হবে না এখানে, কারণ সে দিল্লিতে থাকে, সেক্ষেত্রে আমরা ইন দেব। এবারে বিষয়টা হলো, তোমরা কোয়েশ্চেন করতেই পারো যে ম্যাম কেন অ্যাট হলো না, এটি অ্যাট, কারণ অ্যাটও কিন্তু একটা প্রিপোজিশন। অ্যাট এই কারণে হলো না, কারণ আমাদের কিন্তু এই ডিফারেন্সটা একটু ভালো করে বুঝতে হবে প্রিপোজিশনের ক্ষেত্রে, যে কোনো বড় আর ভীষণ রিনাউন্ড কোনো জায়গা হলে আমরা কিন্তু সেক্ষেত্রে ইন ইউজ করি। যেরকম কলকাতা হতে পারে, বা দিল্লি হতে পারে, বা কোনো বড় শহর, বা বড় কোনো শহর, বা বড় কোনো কান্ট্রি, এই ক্ষেত্রে কিন্তু আমরা ইন বসাই, আমরা কিন্তু অ্যাড বসাই না। কোনো ছোট জায়গা, যেরকম ধরা যাক দিল্লির মধ্যে কোনো একটা জায়গা, বা কলকাতার মধ্যে কোনো একটা ছোট জায়গা, সেক্ষেত্রে আমরা অ্যাড বসাতে পারি। কোনো একটা পাড়ার নাম হলো, কোনো একটা ছোট জায়গার নাম হলো, সেক্ষেত্রে আমরা এটি অ্যাড বসাতে পারি। কিন্তু কোনো প্রপার রেনাউন্ড প্লেসের ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই করে ইন ইউজ করব। ঠিক আছে, এই ইন আর অ্যাটের ডিফারেন্সটা আমার মনে হয় যে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। দরকার পড়লে তোমরা একটু নোট ডাউন করে নাও যে কখন ইন বসে আর কখন অ্যাড বসে। ঠিক আছে, আমরা থার্ড এক্সাম্পলে যাই। রিনা কেম উইথ হার মাদার। দেখো, রিনা কেম উইথ হার মাদার। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা বুঝতেই পারছি এখানে প্রিপোজিশন কোনটা, উইথ। রিনা কেম উইথ হার মাদার। দেখো, রিনা কেম উইথ রিনাজ মাদার এরকম কিন্তু হলো না।
এই যে আমি প্রথমে শুরু করলাম না নাউন আর প্রোনাউন দিয়ে, দেখো আমরা প্রিপোজিশন পড়তে পড়তেও কিন্তু নাউন আর প্রোনাউনটা একবার ঝালিয়ে নিতে পারছি। কিভাবে? যেরকম রিনা, আমরা কিন্তু রিনা কেম উইথ, আবার রিনা লিখলাম না, আমরা রিনার বদলে লিখলাম হার, HER, হার। তাহলে হার কি? প্রোনাউন। রিনা কেম উইথ হার মাদার, তার মায়ের সাথে রিনা এসেছিল। ঠিক আছে, তো রিনা কেম উইথ হার মাদার। এখানে একটা জিনিস লক্ষ্য করো, রিনা আর তার মায়ের সাথে কিন্তু এই প্রিপোজিশনটা মা আর মেয়ের সম্পর্কটা সৃষ্টি করলো। ঠিক আছে, প্রিপোজিশন কিন্তু এই সম্পর্কগুলোর কথাই বলে থাকে। যেরকম বইটা টেবিলের উপরে, বই আর টেবিল এই দুটোর কিন্তু মধ্যে সম্পর্ক, যে বইটা টেবিলের উপরে আছে। ঠিক সেরকমভাবে হি লিভস ইন দিল্লি, সে দিল্লিতে থাকে। ঠিক আছে, তো দেখো সে কোথায় থাকে? দিল্লিতে। তার সাথে একটা দিল্লি সম্পর্ক, যে সে ওখানে থাকে। ইন দিয়ে আমরা সম্পর্ক, এটা একটা সম্পর্ক তৈরি করলাম, আমরা সেন্টেন্সটা কনস্ট্রাক্ট করতে পারলাম। আমরা অবশ্যই লিখবো না হি লিভস দিল্লি, আমাদের কিন্তু সেই সেন্টেন্সটা কনস্ট্রাকশন হবে না। আমাদের কি লিখতে হচ্ছে? একটা কিছু দিয়ে জুড়তে হচ্ছে সেন্টেন্সটা। ইন, অন, অ্যাট, টু, উইথ, উইদিন, অ্যামং, এই জিনিসগুলো দিয়ে আমাদের সেন্টেন্সটা কনস্ট্রাক্ট করতে হচ্ছে। ঠিক সেরকমভাবে রিনা কেম উইথ হার মাদার, রিনা ওর মায়ের সাথে এসেছিল, এইটাও কিন্তু উইথ দিয়ে আমরা সেন্টেন্সটা কনস্ট্রাক্ট করলাম, মানে প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করে আমরা সেন্টেন্সটা কিন্তু কনস্ট্রাক্ট করলাম। ঠিক আছে, আমার মনে হয় এটুকু অসুবিধা হলো না। আমি আরও এক্সাম্পল দেবো, আমি লিস্ট অফ ওয়ার্ডস মানে প্রিপোজিশনস দিয়ে দেবো, সাথে সাথে আমি সব কিছুর সাথে একটা করে এক্সাম্পল দিয়ে দেবো। যে কোনো বিষয় পড়তে গেলে অবশ্যই এক্সাম্পলটা থাকলে পর তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হয়। তোমাদের যদি এই বিষয় নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা টেলিভিশন স্ক্রিনে দেওয়া টেলিফোন নাম্বারে টেলিফোন করতে পারো, ম্যামের সাথে কথা বলতে পারো, তোমার ডাউট ক্লিয়ার করতে পারো। তো অবশ্যই তোমরা নোট ডাউন করে নিচ্ছ এই বিষয়গুলো, এবং প্রিপোজিশনসের যে লিস্টটা রয়েছে সেটাও ম্যাম দিয়ে দেবেন, তোমরা সেটাও দেখে নিতে পারো। একদমই তাই। এবারে আমি আরও একটু আর কয়েকটা এক্সাম্পলে যাই, যেটা বুঝতে আমার মনে হয় তোমাদের সুবিধা হবে। ধরা যাক মানে একটা এক্সাম্পলই আমি নানা রকম প্রিপোজিশন দিয়ে ইউজ করব, যাতে তোমরা বুঝতে পারো যে কোন প্রিপোজিশনটা কোথায় ইউজ করতে হয় বা কোন সেন্টেন্সের সাথে ইউজ করতে হয়। নাম্বার 1, মানে একটা এক্সাম্পলই আমি নানা রকম প্রিপোজিশন ইউজ করে তোমাদের দেখাবো। আ ডগ ইজ সিটিং in the box. এখানে দেখো আর ডগ ইজ সিটিং ইন দ্য বক্স, একটা ধরে রাখো বক্স, সেই বক্সটার ভিতরে কুকুরটি বসে আছে। ভিতরে, ইন, তাই জন্যই কিন্তু আমরা ইন ইউজ করলাম, মানে বক্সের ভিতরে কুকুরটা আছে। আমরা যদি এখন ধরি আ ডগ ইজ সিটিং অন দ্য বক্স, তার মানে এখানে কি বোঝাচ্ছে? কুকুরটি ওই বাক্সটির উপরে বসে আছে। তাহলে তোমরা বুঝতে পারছো তো, আমাদের বুঝতে হবে আমরা কোন প্রিপোজিশনটা কখন ইউজ করব। নাউন প্রোনাউন দিয়েই কিন্তু আমাদের বুঝতে হবে, নাউনটা দেখতে হবে জিনিসটা কি। অবশ্যই বক্স একটা বাক্স, সেই বাক্সটার ভিতর হয়, বাক্সটার উপরও হয়, তাই আমরা কিন্তু দু রকমভাবেই এই প্রিপোজিশনটা ইউজ করতে পারলাম। ঠিক সেরকমভাবে তুমি দেখো আ ডগ ইজ সিটিং ইন দ্য বক্স মানে বাক্সের ভিতরে, আবার আ ডগ ইজ সিটিং অন দ্য বক্স মানে বাক্সের উপরে। তো আমরা নাউন প্রোনাউন যদি খুব ভালোভাবে চিনি না, তাহলে আমরা বুঝে যাব কোন প্রিপোজিশনটা এই নাউন বা এই প্রোনাউনের আগে বসবে। ঠিক আছে, আমার মনে হয় ক্লিয়ার। এবারে আমি আরও একটা এক্সাম্পল দিই। আমরা এখন একটু বেসিক প্রিপোজিশনগুলো নিয়ে আলোচনা করছি, যেরকম ইন, অন, অ্যাট, এই জিনিসগুলো নিয়ে, উইথ, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। তারপরে আমি আরও যে ইন ডেপথ প্রিপোজিশনস হয়, যে নানা ধরনের প্রিপোজিশন হয়, যেগুলো আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না, আমরা না জানলেও কোনো অসুবিধা নেই, আজকে আমরা জেনে নেব। সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব, সাথে সাথে এক্সাম্পল দেব। তো এরপরে একটা এক্সাম্পল দিচ্ছি। অ্যান ওল্ড ম্যান is walking with a stick. এখানে আশা করি বোঝা গেল উইথ কেন হলো। আমরা an old man is walking with a stick,
এইখানে কিন্তু ইন বা অন হলো না, কেন? কারণ স্টিক লাঠি নিয়ে যে বৃদ্ধা মানুষটি উনি হাঁটছেন, অবশ্যই লাঠিকে ভর করে তিনি হাঁটছেন, তার মানে এখানে কিন্তু উইথ হবে, মানে ওল্ড ম্যানের সাথে সেই লাঠির সম্পর্কটা কিভাবে হলো? উইথ দিয়ে হলো, মানে একটা উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটা দিয়ে হলো। ঠিক আছে, এবারে আমরা যে ডগের এক্সাম্পলটা দিয়েছিলাম, আর ডগ ইজ সিটিং ইন দ্য বক্স বা অন দ্য বক্স, আমরা এটা আরেক রকম দিয়ে কিন্তু আলোচনা করতে পারি। কীরকম? আর ডগ is jumping over the box, এটা কিন্তু আরেকটা প্রিপোজিশন, ওভার। এই যে আর ডগ ইজ জাম্পিং ওভার দ্য বক্স, বক্সের উপর দিয়ে ডগ জাম্প করলো, তার মানে আমাদের এখানে বুঝতে হবে ওভার কখন হচ্ছে। আমার মনে হয় বোঝা গেল যে এখানে ইন বা অন হবে না, এখানে ওভার হবে। ওভার আরেকটা প্রিপোজিশন। দেখো আমি করাতে এখানে অনেকগুলো প্রিপোজিশনের লিস্ট অলরেডি বলে দিলাম, আরেকবার একটু ঝালাই করে নিই। ইন বললাম, অন বললাম, অ্যাট বললাম, ওভার বললাম, উইথ বললাম। তার মানে এই যে প্রিপোজিশনসগুলো এগুলো কখন ইউজ হয় এই এক্সাম্পলগুলোর সাথে সাথে আমার মনে হয় বোঝা সম্ভব হলো। যদি না হয় আমি আরও কিছু এক্সাম্পল দেবো, তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এইটা গেল আমাদের কয়েকটা বেসিক প্রিপোজিশনের এক্সাম্পল। আমরা অলরেডি ঢুকে পড়েছি, অ্যাডভান্সের দিকে ঢুকে পড়েছি, যে প্রিপোজিশনসগুলো নিয়ে আমাদের বেশি অসুবিধা হয়, যে আমরা বুঝতে পারি না আমরা ওভার কখন লিখবো, আমরা বুঝতে পারি না উইথ কখন লিখবো, সেগুলোই আমরা আরও বেশি করে ঝালাই করছি যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। তো আমি এবার আবার আরেকবার লিখছি। আর ডগ ইজ ইন দ্য বক্স হলো, আর ডগ ইজ অন দ্য বক্স হলো, আর ডগ ইজ জাম্পিং ওভার দ্য বক্স হলো। এবারে আরেকটা জিনিস কিন্তু হতে পারে, আরেকটা প্রিপোজিশন দিয়ে আমরা এটা ইউজ করতে পারি। কিভাবে? আর ডগ ইজ আন্ডার দ্য বক্স, বক্সের নিচে, তখন কি হয়? আন্ডার, UNDER লিখে দিচ্ছি আমি। আ ডগ ইজ আন্ডার দ্য বক্স। আমার মনে হয় বোঝার সুবিধা হলো। আর ডগ ইজ আন্ডার দ্য বক্স, তার মানে বাক্সটির নিচে ওই কুকুরটি রয়েছে। তাহলে বোঝা গেল যে ইন কখন হয়? যখন মধ্যে বলতে বোঝায়। অন কখন হয়? যখন উপর বলতে বোঝায়। আন্ডার কখন হয়? যখন সেই বাক্সটির নিচে রয়েছে, নিচে অর্থে বোঝায়। তাহলে দেখো একটা এক্সাম্পল দিয়ে আমরা কত রকমভাবে ইউজ করলাম, সাথে আরেকটা জিনিস ইউজ করলাম, ওভার দ্য বক্স। আর ডগ ইজ জাম্পিং ওভার দ্য বক্স, সেটা পেরিয়ে মানে বক্সের উপর দিয়ে সে জাম্প করলো। তাহলে সম্পর্কটা বুঝতে পারছো আমরা কিভাবে প্রিপোজিশনগুলো ইউজ করব, সেটা আমার মনে হয় একটু বোঝা যাচ্ছে এবারে। এরপরে এইটা দিয়ে এই আন্ডারটা তো হয়ে গেল, এবারে আরও দুটো প্রিপোজিশন দিয়ে আমরা এই এক্সাম্পলটা ফুলফিল করব। কীরকম? আ ডগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স, ইন ফ্রন্ট অফ দ্য বক্স। তো বোঝা গেল। আরেকটা এক্সাম্পল দিলাম, ইন ফ্রন্ট অফ দ্য বক্স, বক্সের সামনে বসে আছে। A dog is in front of the box. তাহলে একটা এক্সাম্পল নিয়ে আমরা কত রকমভাবে খেলাতে পারছি। কিভাবে? আরেকবার বলে দিই। ইন মধ্যে, অন উপরে, আন্ডার নিচে, ওভার দ্য বক্স ইজ জাম্পিং ওভার দ্য বক্স, বক্স পেরিয়ে জাম্প করছে। আরেকটা ইন ফ্রন্ট অফ দ্য বক্স মানে সামনে বসে আছে। ঠিক আছে, তো এই সবগুলো কিন্তু প্রিপোজিশন, আর এই সবগুলো কিন্তু ডগ অ্যান্ড বক্স, এই কুকুর আর বাক্স, এই দুটোর সাথে কিন্তু সম্পর্ক তৈরি করছে। আমরা কিন্তু এই প্রিপোজিশনগুলো দিয়ে বুঝতে পারছি কুকুরটির স্থান বা কিভাবে বসে আছে বা কুকুরটি কোথায় আছে। যেরকম কুকুরটি বাক্সের ভিতরে আছে, না কুকুরটি বাক্সের উপরে আছে, না কুকুরটি বাক্সের নিচে আছে, না কুকুরটি বাক্সের সামনে আছে। এই যে প্রিপোজিশনসগুলো দিয়ে কিন্তু আমাদের বোঝা সম্ভব হচ্ছে যে কুকুরটির সাথে বাক্সটির সম্পর্ক। আর একটা লাস্ট এক্সাম্পল দেব, যেটা দিয়ে আবার বোঝা যাবে, আর একটু ডিটেলে বোঝা যাবে এই কুকুর আর বাক্সটির সম্পর্ক। আ ডগ ইজ বিহাইন্ড দ্য বক্স। আমার মনে হয় এটা
এটা দিয়ে আরেকটা প্রিপোজিশনের লিস্ট আমাদের তৈরি হয়ে গেল, লিস্টের মধ্যে আরেকটা অ্যাড হলো বলতে পারো। আর ডগ ইজ বিহাইন্ড দ্য বক্স, বক্সের পাশে, বিহাইন্ড, এটা কিন্তু আরেকটা প্রিপোজিশন। দেখো এটা দিয়েও বোঝা গেল কুকুরটির সাথে বাক্সটির সম্পর্ক, মানে কোন স্থানে কুকুরটি রয়েছে, পাশে, সামনে, নিচে, উপরে, না মাঝখানে, না ভিতরে। তাহলে এই যে প্রিপোজিশনসগুলো পড়লাম, এই জন্যই আমরা প্রিপোজিশন সেন্টেন্সে ইউজ করি সম্পর্ক বোঝানোর জন্য, নাউন বা প্রোনাউন, বা দুটো নাউনের মধ্যে, সেটা নাউন প্রোনাউনের মধ্যে হতে পারে, কিন্তু সব সময় নাউন বা প্রোনাউনের আগেই কিন্তু প্রিপোজিশন বসে থাকে। ঠিক আছে, ক্লিয়ার হলো? এতগুলো এক্সাম্পল দিলাম, তাতে আমরা আজকে কি কি পড়লাম? ইন পড়লাম, অন পড়লাম, অ্যাট পড়লাম, উইথ পড়লাম, বিহাইন্ড পড়লাম, ইন ফ্রন্ট অফ পড়লাম, আন্ডার পড়লাম। এতগুলো আমরা প্রিপোজিশন পড়লাম, আর সাথে আমরা এক্সাম্পলগুলো শুনলাম বা ঝালাই করে নিলাম। আমার মনে হয় তোমাদের এবার একটু বুঝতে সুবিধা হচ্ছে, কারণ প্রত্যেকটা প্রিপোজিশন কখন কোথায় হবে আমরা বুঝে উঠতে পারি না। আমার মনে হয় তুমি যদি নাউন বা প্রোনাউনটা দেখে নাও যে এটা কি জিনিস বা এটা কি জিনিসটা কি, যেরকম বাক্স, বাক্সর উপরে মানুষ কুকুরটা বসতে পারে, বাক্সর ভিতরেও বসতে পারে। আবার সেরকমভাবে একটা জায়গা, দিল্লি বা কলকাতা বা একটা রিনাউন্ড প্লেস, সেখানে আমরা তার আগে কিন্তু কখনোই অন দেব না, আমরা সেখানে ইন দেব। তো এই বেসিক জিনিসগুলো আমার মনে হয় বোঝাটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা কিন্তু প্রপারলি প্রিপোজিশনটা পুট করতে পারবো, সুটেবল প্রিপোজিশনটা পুট করতে পারবো। এটা নিয়ে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও আসে, এবং সেটা তো আসে, এবং তার পাশাপাশি অনেক সময় থাকে যে আইডেন্টিফাই দ্য প্রিপোজিশনস, তো সেটা করতেও এটা করতেও লাগে, আইডেন্টিফাই দ্য প্রিপোজিশন, এটাও কিন্তু মানে খুবভাবে আসে। যেরকম লেখা থাকতে পারে, যেরকম ক্লাস 9-এর অ্যানুয়াল এক্সাম বা যারা 10-এর টেস্ট বা প্রেটেস্ট দিচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু স্কুল থেকে এই ধরনের কোয়েশ্চেন করে থাকে যে আইডেন্টিফাই দ্য প্রিপোজিশন অর রাইট দ্য প্রপার আর্টিকেলস, এরকম করেও কিন্তু আসে। কিন্তু জেনারেলি মাধ্যমিকের পরীক্ষায় কিন্তু ওরকমভাবে আলাদা করে কিছু আসে না যে প্রিপোজিশন লেখো, আর্টিকেল লেখো। ওখানে রাইট সুটেবল প্রিপোজিশনস অ্যান্ড আর্টিকেলস করে একটা গোটা প্যারাগ্রাফ দিয়ে দেয়, সেখানে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দেয়। তো সেখানে তোমাকে বুঝতে হবে কোথায় আর্টিকেল বসাবো আর কোথায় প্রিপোজিশন বসাবো। এটাই কিন্তু একটা এরকমভাবেই কিন্তু প্রশ্নটা আসে, তখন একটু কঠিন হয়ে যায়, তখন কিন্তু এতটা সোজা থাকে না যে তুমি শুধু প্রিপোজিশন লেখো। তখন কিন্তু তোমাকে বুঝতে হবে এই যে গোটা প্যারাগ্রাফটা দিয়ে দিল, তার মাঝে মাঝে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো করে দিয়ে দিল ড্যাশ ড্যাশ করে, সেখানে কোথায় প্রিপোজিশন বসাবো আর কোথায় আর্টিকেল বসাবো, এটা বোঝাটাই কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তার জন্যই কিন্তু অনেক বেশি আমাদের প্র্যাকটিসের প্রয়োজন। তো এই বিষয়টা নিয়ে যেমন ইংলিশের ক্ষেত্রে একটু রিডিংটা প্র্যাকটিস করা উচিত, রাইটিংটা প্র্যাকটিস করা উচিত। তোমরা যদি বিভিন্ন ধরনের একটু নিউজ পেপারেও যদি, যারা ক্লাস 9-10 রয়েছে, একটা খবরের কাগজ তো তোমরা পড়তেই পারবে, তো সেখানে খবরের কাগজে কিন্তু তোমরা নানা রকম সেন্টেন্স দেখতে পারো, এবং সেখানে যদি অল্প অল্প ছোট্ট ছোট্ট করেও যদি রেগুলারলি তোমরা পড়ার অভ্যেস করো, তাহলে দেখবে নিজেদের যেরকম তোমরা ছোট ছোট ওয়ার্ড, তোমরা নতুন নতুন ওয়ার্ড পেতে পারো। এবং সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, সেটাকে একটা ছোট্ট খাতায় নোট ডাউন করে নিতে পারো, যে নতুন নতুন যে ওয়ার্ডগুলো। এবং তাতে করে কি হয়, যখন তুমি কিছু একটা লিখবে, যখন তুমি একটা ধরো একটা এসে লিখছো বা একটা প্যারাগ্রাফ লিখছো বা একটা লেটার বা একটা রিপোর্ট লিখছো, তো তোমার কিন্তু এই যে নতুন একটা ওয়ার্ড তুমি শিখলে, খুব জটিল ওয়ার্ডে যাওয়ার দরকার নেই, একটা ছোট্ট ওয়ার্ড হয়তো একটু অন্যরকম, একই হয়তো আমার জানা একটা শব্দ কিন্তু ডিফারেন্ট টাইপের ওয়ার্ড, তো সেইটা তোমরা নোট ডাউন করতে পারো, সেটাকে তোমরা ইউজ করে একটা ডিফারেন্ট টাইপের লিখতে পারো। এবং যখন তো তোমার সেরকম লেখা হয়তো এক্সামিনারের কাছে পড়বে, যেটা বারবার করেই বলি যে এক্সামিনার তো জানেন না যে সামনে যে যার খাতা রয়েছে সে কীরকম, কিন্তু তার খাতাটা তো তার রিফ্লেকশন। সুতরাং তিনি যখন দেখবেন যে তোমার খাতাটা ওই রকম, একটু অন্যরকম ডিফারেন্ট টাইপের একটু লেখা রয়েছে, তিনি কিন্তু ঠিকই বুঝতে পারবেন যে এ একটু হলেও পড়াশোনা করে, একটু ডিফারেন্ট পড়াশোনা করে। তো কারণ এই যে প্রিপোজিশন জিনিসটা আমি আজকে শেখাচ্ছি, এটা কিন্তু সেন্টেন্সের মধ্যে এমন ভাবে, মানে এই প্রিপোজিশনটা যদি প্রপারলি আমরা পুট করতে পারি, এক্সামিনারও কিন্তু যখন কোনো এসে লেখা থাকবে বা কোনো কোয়েশ্চেনের আনসার থাকবে, এক্সামিনার কিন্তু ভীষণভাবে খুশি হবেন দেখে। কারণ অবশ্যই আপনি যেটা বলছিলেন যে উনি তো আর পার্টিকুলারলি ওই ক্যান্ডিডেটকে চেনেন না, তো ওইটাই রিফ্লেকশন। তো ওটা যখন দেখবেন যে এসে লিখছে আর সেখানে প্রত্যেকটা সেন্টেন্স প্রপারলি একদম পার্টস অফ স্পিচে যে নাউন, প্রোনাউন আর এইটার সাথে সম্পর্ক করে কোন প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েটলি বসানো হলো বা কোন আর্টিকেলটা এখানে বসানো উচিত আর সেটাই বসিয়েছে, সেটা যদি একটা প্রপারলি একটা সেন্টেন্সের মধ্যে এক্সামিনার দেখতে পারেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমার নাম্বারটা এমনিই বেড়ে যাবে। তোমার যতই তুমি এসের ফর্ম
একটা ফরম্যাট হয়, লেটার রাইটিং একটা ফরম্যাট হয়, এই নোটিস রাইটিং একটা ফরম্যাট হয়, প্রত্যেক কিছুর একটা ফরম্যাট হয়, ফরম্যাটের জন্য আলাদা নাম্বার থাকে। কিন্তু তোমার এই ফরম্যাট বাদ দিয়েও যখন তোমার রাইটিংটা অনেক বেশি অ্যাডভান্সড হবে, রাইটিংটা অনেক বেশি দেখে মনে হবে যে তুমি জানো বা তুমি পারো, সেন্টেন্স খুব সুন্দর কনস্ট্রাকশন করতে পেরেছো, তখন কিন্তু অটোমেটিক্যালি তোমার নাম্বার অনেকটা বেশি বেড়ে যাবে। উইথ স্পেলিংটার দিকেও ধ্যান রাখা ভীষণ দরকার। স্পেলিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ দরকার। অনেক সময় কি স্পেলিং মিস্টেকের জন্য তুমি হয়তো এটা সুন্দর করে লিখেছো, কিন্তু স্পেলিং মিস্টেক প্রচন্ড হলো, এবং হ্যান্ড রাইটিং যেটা বারবার হ্যান্ড রাইটিং এর হ্যান্ড রাইটিং হয়তো তুমি এমন ভাবে লিখলে যেটা হয়তো এক্সামিনার বুঝতেই পারলো না। তাহলে প্রথম থেকেই প্র্যাকটিস করতে হবে যে তোমার হ্যান্ড রাইটিংটা যেন পরিষ্কার হয়, খুব সুন্দর হবে এরকম হয়তো নাও হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট পরিষ্কার হবে, যাতে এক্সামিনার তুমি যেটা লিখছো, যেটা বোঝাতে চাইছো, সেটা তিনি বুঝতে পারেন। সেটা শুধুমাত্র ইংলিশের ক্ষেত্রে নয়, অঙ্কের ক্ষেত্রে হতে পারে, বাংলার ক্ষেত্রে হতে পারে, ভূগোল, ইতিহাস, সব ক্ষেত্রে হতে পারে। আরেকটা বড় বিষয় হলো যে আমরা একটা এটা মানে বিইং আ টিচার আমি একটুখানি বলে দিই তোমাদের স্টুডেন্টদের জন্য, যারা আগামী দিনে আবার এক মাস বাদেই আমার এপ্রিল মাসে উচ্চ মাধ্যমিক, আমার মনে হয় উচ্চ মাধ্যমিক এপ্রিলের 2 তারিখ থেকে শুরু হচ্ছে, বা যারা আগামী বছর মাধ্যমিকের জন্য বসতে চলেছে, একটা কথা একটু স্পষ্ট করে বলে রাখি যে কোনো সেন্টেন্সের মনে হলো যে এই সেন্টেন্সটা আমি ভুল লিখেছি, আমি কাটবো, তো অবশ্যই করে একটা স্ট্রোক দাও, একটা এরকম লাইন দিয়ে কাটো। এরকম অনেকে আছে যে যখন কাটে ভীষণ নোংরা করে হিজিবিজি করে কেটে দেয়, এই জিনিসটা কিন্তু একটু অ্যাভয়েড করে পারলে কোনো অসুবিধা নেই। তুমি যেটা ভুল লিখতেই পারো, আমরা প্রত্যেকেই ভুল হতেই পারে আমাদের মধ্যে, এটা কোনো অসুবিধা নেই, এক্সামিনারও জানেন। তো তোমার যদি মনে হয় যে এটা ভুল হয়েছে, তুমি একটা লাইন দিয়ে জাস্ট কেটে দাও, তোমার কোনো অসুবিধা নেই, তুমি নেক্সট লাইনে আবার নতুন করে লেখো, কিন্তু হিজিবিজি করো না। এতে কি হয়, এক্সামিনারের উপর কিন্তু বাজে একটা ইমপ্রেশন তৈরি হয় ওই পেপারটার উপর, বা উনি তো ওইভাবে ক্যান্ডিডেটকে চেনেন না, তো ওই পেপারটার উপর কিন্তু একটা বাজে ইমপ্রেশন তৈরি হয়। সুতরাং একটু পরিষ্কার করে লেখা, হ্যান্ড রাইটিং নাই হতেই পারে যে ভীষণ সুন্দর না হলো, কিন্তু সুন্দরও যদি না হয় তুমি একটু পরিষ্কার করে লেখো, একটু ফাঁকা ফাঁকা করে লেখো। আর অবশ্যই করে যদি তোমার কোনো ভুল হয় তাহলে একটা স্ট্রোক দিয়ে জাস্ট কেটে দাও, ওটা হিজিবিজি করো না। এই ছোট ছোট হিজিবিজি করতে গেলে খাতাটাও ছিঁড়ে যাওয়ার চান্সেস থাকে, অনেক কিছু প্রবলেম হতে পারে, বাজে রকম দেখতেও লাগে। তো এই পড়াশোনার পাশাপাশি ডেফিনেটলি আমাদের এই ছোট্টখাট্ট বিষয়গুলো কিন্তু জানতে হবে, বুঝতে হবে, এবং আমাদের এডুকেশন অনলাইনে যেরকম আমরা সাবজেক্ট ওয়াইজ কথা বলি, সাজেশন নিয়ে কথা বলি, তার পাশাপাশি এই বেসিক টিপসগুলো তোমাদের দেওয়া হয়। যে সমস্ত টিচাররা আসেন এখানে, তারা কিন্তু তাদের অভিজ্ঞতার নিরিখে সেই বিষয়গুলো শেয়ার করেন, যাতে করে স্টুডেন্টসদের খুব লাভ হয়। একদমই তাই। তো আমরা আবার একটু ফিরে যাই প্রিপোজিশনের ক্ষেত্রে। হ্যাঁ, পড়াশোনায় ফিরে আসছি। এই টিপসগুলো তো সাথে সাথে চলতেই থাকবে পড়াশোনার মাঝখানে। তো আমি এবার একটু কয়েকটা লিস্ট যেগুলোর কথা বলছিলাম আমি একটু লিখতে থাকি। তো আমরা এতক্ষণ পড়েছিলাম হলো ইন, অন, অ্যাট, উইথ, আন্ডার, বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ। এগুলো তো আমরা পড়লাম আর এগুলোর এক্সাম্পল তো জানলাম। এবারে আরও কিছু প্রিপোজিশনস আছে যেগুলো আমরা দেখব, সাথে সাথে এক্সাম্পলসগুলো আমরা লিখবো আর পড়বো। তো ফ্রম, এটা আরেকটা প্রিপোজিশন, তোমরা একটু নোট ডাউন করতে থাকো যেগুলো আমি লেখাচ্ছি। ফ্রম, তারপরে হলো অফ, থ্রু, উইদিন, between, among, by, এই এতগুলো প্রিপোজিশন কিন্তু আমাদের রয়েছে ফ্রম, অফ, থ্রু, উইদিন, বিটুইন, অ্যামং, বাই। ঠিক আছে, এটা একটু নোট ডাউন করে নাও, তারপরে আমি এক্সাম্পলগুলোতে আসবো। যেরকম অলরেডি আমি ইন, অন, অ্যাট, উইথ, আন্ডার, বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ এগুলোর এক্সাম্পল অলরেডি দিয়ে দিয়েছি। এবার আমি আমরা সহজগুলো পেয়ে গেছি, এখন আমরা একটু তুলনামূলক যেটা কঠিন আর কি সেদিকে যাচ্ছি। তো ফ্রম আছে, অফ আছে, থ্রু, উইদিন, বিটুইন, অ্যামং, বাই। ঠিক আছে, তো আমি এক্সাম্পলে চলে যাই এবার একটু। তো প্রথম এক্সাম্পলটা আমি ফ্রম দিয়ে লিখছি। তো লিখছি হি কেম ফ্রম কলকাতা। এই যে হি কেম ফ্রম কলকাতা, এখানে কেন ফ্রম হলো?
দেখো আমরা যদি একটু বাংলা করে নিই সেন্টেন্সটা, তাহলে আমরা অনায়াসে বুঝতে পারবো এখানে কিন্তু ফ্রম হবে। এই জিনিসটাই কিন্তু করবে। এটা আরেকটা ছোট্ট টিপস, কি করবে যখন কোনো প্যারাগ্রাফ দিয়ে দেবে তোমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য, আগে না পড়বে ভালো করে পড়ে এইটা কীরমভাবে তৈরি হয় জানো তো, যত তুমি নিউজ পেপার পড়বে, ইংলিশ স্টোরি বুক পড়বে, তত তোমার না এটা অভ্যাস হয়ে যাবে। তুমি তখন দেখবে অনায়াসে তোমাকে আর পড়তে হচ্ছে না, তুমি বুঝে যাবে যে কোন প্রিপোজিশনটা এখানে বসবে। তো হি কেম ফ্রম কলকাতা, সে কলকাতা থেকে এসেছে, তাই জন্য কিন্তু এখানে ফ্রম হলো। আমরা জায়গার নাম মানেই কিন্তু ইন বা অ্যাট বসবে এটা কিন্তু নয়, আমাদের কিন্তু সেন্টেন্সটা বুঝতে হবে। হি কেম ফ্রম কলকাতা, কলকাতা থেকে এসেছে, ঠিক আছে? তো এই কারণে এখানে ফ্রমটা ইউজ হলো, FROM ফ্রম। এবারে নাম্বার 2, আমি আমার বোধহয় মনে পড়ছে না আমি টু প্রিপোজিশনটা কি লিখেছিলাম, না লিখলে একটু মাথায় রেখো, টুও কিন্তু আরেকটা TO2, ঠিক আছে? ওটাও কিন্তু আরেকটা প্রিপোজিশন হয় ওরকম। আচ্ছা, নাম্বার 2 ওটা আমি লিখছি, দিস ইজ আ চেইন অফ গোল্ড। দেখো, দিস ইজ আ চেইন অফ গোল্ড, এটা সোনার চেন। এখানে কিন্তু আমরা অফ বসালাম। আমরা অলরেডি জানি অ্যাপোস্ট্রফি এস এর ব্যাপারটা, আমরা এরকম বলে থাকি যে ধরে নাও টেল মানে লেজ, ডগস টেল, এটা না বলে টেল অফ আ ডগ এরকমও কিন্তু বলি, সেক্ষেত্রে উল্টে যায়। যেরকম চেন মানে গলার চেন, সেটা সোনার, তাই জন্য আমরা লিখলাম যে চেনটা কিসের, সোনার, তাই চেইন অফ গোল্ড, ঠিক আছে? গোল্ড চেইন না লিখে আমরা লিখলাম চেইন অফ গোল্ড, এখানে কিন্তু OF অফ বসলো প্রিপোজিশনে। তাহলে আমরা বুঝলাম যে কখন বসবে প্রিপোজিশনে অফটা। এবারে আমরা চলে যাব 3 নম্বর এক্সাম্পলে, যে এতগুলো এক্সাম্পল প্রিপোজিশন লিস্টের একটা লিস্ট দিয়েছিলাম, সে তার মধ্যে আমরা কি কি করলাম, এখন আমরা করলাম হলো অফ আর করলাম হলো ফ্রম। এবার নাম্বার 3, হি হ্যাজ গান টু দার্জিলিং। দেখো এখানে কিন্তু টু বসলো, TO2। কেন টু বসলো? হি হ্যাজ গান টু দার্জিলিং, সেক্ষেত্রে কিন্তু টু বসলো। এবারে তোমরা বলতে পারো ম্যাম ফ্রম আর টু এটা কীরকম হবে? কীরকম হতে পারে? ধরো আমি বললাম যে এই প্রোগ্রামটি ফ্রম 9:40 টু 10:40 হবে। দেখো, ফ্রম 9:40 টু 10:40, ফ্রম 9:40 থেকে 10:40 10:40 অবধি হবে। এক্ষেত্রে কিন্তু ফ্রম আর টুটা প্রিপোজিশন দুটো একসাথে হলো। তাহলে আমরা কিন্তু প্রিপোজিশন দুটো ইউজ করতে পারি একটাই সেন্টেন্সের মধ্যে। আমাদের বুঝে নিতে হবে কখন টু বসবে, কখন ফ্রম বসবে। তাহলে ফ্রম আর টু এই দুটো ডিফারেন্স আমার মনে হয় বোঝা গেল যে কিভাবে বসতে পারে, ফ্রম এত টু এত, ঠিক আছে? এবার আমরা চলে আসবো আরেক ধরনের এক্সাম্পলে, থ্রু, THROUGH, থ্রুটা দিয়ে আমরা বোঝাবো। I got the job through his uncle। এখানে কি বোঝাচ্ছে? I got the job through his uncle, তার কাকার মাধ্যমে আমি এই চাকরিটা পেয়েছি। কাকা হোক, মামা হোক, যাই হোক, আঙ্কেল যাকে সম্বোধন করা হয় সেরকম। I got the job through his uncle, মাধ্যমে আমি পেয়েছি। তাহলে থ্রু ইজ আনাদার প্রিপোজিশন। আমরা বুঝে গেলাম যে থ্রু কখন বসবে, ঠিক আছে? এবার আরেকটা এক্সাম্পল দেব। This work has been done by me, এই কাজটি আমার দ্বারা হয়েছে। তখন আমরা বাই লিখব, BY বাই। This work has been done
বাই মি। তাহলে থ্রু কখন হবে আর বাই কখন হবে এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা অলরেডি একদিন ভয়েস চেঞ্জ পড়েছিলাম, ভয়েস চেঞ্জে আমরা কিন্তু এই বাই কথাটা দেখতে পারি, এটা কিন্তু একটা প্রিপোজিশন। দিস ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। ঠিক আছে, এবারে প্রিপোজিশনের ক্ষেত্রে ছোট ছোট কয়েকটা জিনিস আমি একটু বলে দেবো। যেরকম আমি এক্ষুনি প্রিপোজিশনের লিস্টে বিটুইন আর অ্যামং এই দুটো কথা বলেছিলাম, বিটুইন আর অ্যামং। সেখানে একটু আমি ভাগ করে দিলে বুঝতে সুবিধা হবে। ডিভাইড, এক্সাম্পল দিচ্ছি, ডিভাইড দিজ থিংস between the two sisters। এই ক্ষেত্রে কিন্তু বিটুইন হলো, এই ক্ষেত্রে বিটুইন হলো। কেন হলো? কারণ এখানে কিন্তু দুজন সিস্টারের কথা বলা হয়েছে, দুজন বোন, তাই জন্য এখানে বিটুইন হলো। এবারে আমি যদি সেম এক্সাম্পল, ডিভাইড দিজ থিংস among these sisters, আমরা কখন among লিখলাম? যখন দুয়ের অধিক হলো, তার মানে বিটুইন দুজনের মধ্যে বোঝায়। আবার among দুয়ের অধিক, আমি লিখে দিচ্ছি, এগুলো তোমরা একটু নোট করে নাও। তাহলে বিটুইন কখন হলো? ডিভাইড দিস থিংস বিটুইন টু সিস্টার্স, দুজনের কথা বলা হয়েছে, তাই আমরা কিন্তু এখানে বিটুইন ইউজ করলাম। আবার যখন সিস্টার্স বলা হয়েছে অনেক, মানে এখানে সিস্টার্স মানে হয়তো 3-4 জনের কথা বলা হয়েছে, বা দুজনের বেশির ক্ষেত্রে বলা হয়েছে, আমরা বুঝতেই পারছি কারণ এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়নি, তখন আমরা কিন্তু অ্যামং লিখলাম, মানে অনেকে আছে, দুজনের বেশি আছে, তাই জন্য আমরা অ্যামং লিখলাম। তো এই যে প্রিপোজিশনের খেলা, কোথায় বিটুইন বসবে বা কোথায় অ্যামং বসবে, এইটা জানাটা কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো ছোট 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 টিপস যেগুলো আমরা বুঝতে সাহায্য করবে কোথায় গিয়ে বিটুইন বসবে আর কোথায় গিয়ে অ্যামং বসবে। এরকম আরও কয়েকটা ছোট ছোট জিনিস আছে যেগুলো বোঝাটা ইম্পর্টেন্ট, যে প্রিপোজিশনের মধ্যে উইথ আর উইদিন, হ্যাঁ, এই জিনিসটা কখন বসবে, বা সিন্স, ফ্রম, SINCE, সিন্স বা ফ্রম, বা এই জিনিসগুলো কিভাবে বসবে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট জানাটা। আমরা উইথ আর যদি আমরা উইথ বোঝায় বা বাই বোঝায় তাহলে কীরকম হবে সেটা আমরা একটু দেখে নিই। বাই আর উইথ। দ্য লেটার ওয়াজ রিটেন বাই মি with a good pen। দেখো বাই আর উইথ কিভাবে বসলো। দ্য লেটার ওয়াজ রিটেন উইথ মি কিন্তু হবে না, দ্য লেটার ওয়াজ রিটেন বাই মি উইথ আ গুড পেন। একটা ভালো পেন দিয়ে আমি এই লেটারটা আমি নিজে লিখেছিলাম। তো দ্য লেটার ওয়াজ রিটেন বাই মি উইথ আ গুড পেন। ঠিক আছে, ঠিক সেরকমভাবে সিন্স, ফ্রম আর ফর, এই তিনটে জিনিস কিভাবে বসবে, ঠিক এরকমভাবে বসবে। হি হ্যাজ বিন হিয়ার ফর আ উইক। এইটা হলো হি হ্যাজ বিন হিয়ার ফর আ উইক, এক সপ্তাহের জন্য সে এখানে আছে। এরকম সেক্ষেত্রে কিন্তু আমরা ফর বসালাম। এবারে যদি এরকম হয় হি হ্যাজ বিন হিয়ার সিন্স আচ্ছা, সিন্স আমি যদি বসাই সিন্স মানডে লাস্ট, তাহলে কিন্তু এখানে সিন্স বসবে, সে গত সোমবার থেকে এখানে আছে,
তখন কিন্তু আমরা সিন্স বসাবো, SINCE সিন্স। আর সে এখানে 1 সপ্তাহের জন্য আছে, তখন কিন্তু আমরা ফর বসাবো। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে সিন্সের জায়গায় আমরা ফ্রমও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে বুঝতে পারা গেল ফর কখন বসবে, সিন্স বা ফ্রম কখন বসবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের জানাটা ভীষণ ইম্পর্টেন্ট, কিভাবে কখন কোথায় বসবে। আচ্ছা, এবারে প্রিপোজিশনের ক্ষেত্রে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, যেটা আরেকটা ভাবে ভীষণভাবে ইম্পর্টেন্ট। সেটা হলো ইন, IN। এটা কোন কোন ক্ষেত্রে বসতে পারে, যেরকম মাস। মাস মানে কি বোঝায়? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই যে মাস, সেই মাসগুলোর আগে কিন্তু IN বসে। ঠিক সেরকমভাবে কোনো সিজন বা ঋতু যেটা আমরা বোঝায়, মানে সামার, উইন্টার, এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা ইন বসাই, সাথে সাল। সাল মানে কি? ধরো 1970, 1980, 2010, 2020, 2021, 22, এগুলোর আগেও কিন্তু আমরা ইন বসাই। ঠিক আছে? ঠিক সেরকমভাবে অন কখন বসে? অন কিন্তু তারিখ, মানে ধরো 15th মার্চ বা 10th অফ এপ্রিল, এইগুলো তারিখের আগে কিন্তু অন বসে। ঠিক সেরকমভাবে বার মানে কি? মানডে, স্যাটারডে, টিউসডে, ওয়েডনেসডে, সানডে, এগুলোর আগে কিন্তু অন বসে। বোঝা গেল? এবারে অ্যাট কখন বসবে? যেরকম অ্যাট নাইট, NIGHT নাইট, রাত্রিবেলা বোঝাতে। অ্যাট নুন, NOON নুন, এগুলোর ক্ষেত্রে অ্যাড বসে। এবারে এই যে নাইট, নুন, এগুলোর আগে তো অ্যাড বসে। কোনগুলোর আগে ইন বসে? ইন বসে আফটারনুন, মর্নিং, ইভিনিং, এগুলোর ক্ষেত্রে কিন্তু ইন বসে। ঠিক আছে, এটা বোঝা গেল। তাহলে ইন সাধারণত মাস, ঋতু, সাল, এগুলোর ক্ষেত্রে বোঝায়, মানে কোনো জানুয়ারি, ফেব্রুয়ারি বা কোনো উইন্টার, সামার, এগুলোর বোঝালে, বা কোনো সাল 1970, 2002, এরকম ধরনের সাল বোঝালে ইন বোঝায়। সেরকম অন, অ্যাট, ইন। এরকমভাবে আরেকটা জিনিস বলে রাখি, ইয়েস্টারডে, টুডে, এগুলোর আগে কিন্তু কোনো প্রিপোজিশন বসে না। ইয়েস্টারডে, টুডে, টুমরো, এগুলোর আগে কিন্তু কোনো প্রিপোজিশন বসে না। ক্লিয়ার? তাহলে আমার মনে হয় প্রিপোজিশনটা আমাদের এইটুকুই অনেক। এইটুকু যে আমরা পড়লাম প্রিপোজিশন, এটা অনেকটা, মানে স্টুডেন্টদের জন্য আমার মনে হয় এটা অনেকখানি হেল্প করবে। এবারে তোমাদের কাজ হলো তোমরা বেশি করে পড়ো, সলভ করো। কোনো অসুবিধা হলে অবশ্যই করে একটু দেখে নাও যে কোথায় কোন প্রিপোজিশন বসবে। আমি আশা করি আজকে যা যা লিখিয়ে দিয়েছি, এই বাংলাটা বুঝে নিলে আমার মনে হয় না তোমাদের আর সলভ করতে অসুবিধা হবে। আর এই যে লাস্টে ছোট টিপসটা দিলাম, কোথায় ইন, অন, অ্যাড বসে, হ্যাঁ, সেইটাও কিন্তু মাথায় রেখে করবে, তাহলে অনেকখানি তোমরা স্কোর করতে পারবে। ঠিক আছে, আমরা অবশ্যই এই যে প্রিপোজিশনের লিস্টটা তোমরা আজকে পেলে, আশা করি তোমরা সবাই আরেকবার রিভাইজ করে নিলে, রিভাইসই বলা যেতে পারে, কারণ যারা হয়তো মানে উঁচু ক্লাসে পড়ছো তারা হয়তো এই বিষয়টা সম্পর্কে একটু সড়গড়, কিন্তু যারা নিচু ক্লাসে পড়ছো, আজকে কিন্তু এই আলোচনাটা তোমাদের জন্য বেশ উপকারী হলো, এবং তোমরা এটা নিয়ে অবশ্যই বেশি করে চর্চা করবে। এবং তোমাদের ধরো একটু সবসময় যে টেক্সট বইয়ের মধ্যে থাকা, তার বাইরে যদি একটুখানি অন্য আদার্স কিছু পড়া হয় বা একটু প্র্যাকটিস করা যায় বেশি করে, তাহলে কিন্তু এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে রপ্ত করতে পারবে, তাই তো? মানে এক্সট্রা যে, মানে খুব বেশি না পড়লেও যে সামান্য যদি এক্সট্রা কিছু পড়া যায়, তাহলে কিন্তু এই যে আর্টিকেলস বা প্রিপোজিশনস এর সেন্টেন্স মেকিং, এই গ্রামাটিক্যাল পোর্শনটা ডেফিনেটলি খুব উপকৃত হওয়া যায়। আর অনেক বেশি নিউজ পেপার পড়তে হবে, স্টোরি বুকস পড়তে হবে। এই যে পড়া, এই যে নিউজ পেপার ধরে নেওয়া গেল, প্রত্যেকদিন আমরা যদি একটু নিউজ পেপার পড়ি, ইংলিশ নিউজ পেপার, সেখানে আমরা একটা সেন্টেন্স দেখলাম, সেন্টেন্সটা পড়লাম, পড়ার মাঝখানে দেখলাম যে এখানে আমরা একটু ফাইন্ড আউট করি কোনটা প্রিপোজিশন, আমরা একটু গোল করি ওটা, তাহলে আমাদের কাছে কিন্তু একটা স্টক চলে আসবে। আর সেই যে আমরা গোল করছি, যে জায়গাটা মার্ক করছি যে প্রিপোজিশনগুলো, সেইটা আমরা যখন সেন্টেন্সটা পড়বো, আমরা কিন্তু অনায়াসে বুঝতে পারবো, ও তাহলে এই প্রিপোজিশনটা এই সেন্টেন্সের ক্ষেত্রে বসলো। আমাদের কিন্তু অটোমেটিক্যালি সলভ করা ভীষণ ইজি হয়ে যাবে, আমাদের ঠোঁটের গোড়ায় চলে আসবে। তখন যখন আমরা এক্সামে যাব, আমরা যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেবে, আমরা তখন অনায়াসে আমাদের প্যারাগ্রাফটা একবার পড়লেই বুঝে যাবো এই প্রিপোজিশনটা এখানেই বসবে, অন্য জায়গায় বসবে না, বা এই প্রিপোজিশনটাই এখানে হবে। সেইটা কিন্তু মানে আমার মনে হয় যত বেশি আমরা পড়াশোনা করব, মানে ইংলিশ কোনো স্টোরি পড়লাম বা কোনো নিউজ পেপারে নিউজ পড়লাম, এগুলো ক্ষেত্রেই কিন্তু আমার মনে হয় বেশি উপকারী।
ঠিক আছে, তো আমরা প্রিপোজিশন তো পড়লাম, এবারে আমরা একটু আর্টিকেলের দিকে আসি। আর্টিকেল আমরা প্রত্যেকেই জানি, এ আর্টিকেলস বলে আমি লিখছি, সেখানে হলো এ, অ্যান আর দা। আমাদের আর এটা এখন আলোচনা করার সময় আমাদের হাতে নেই। হ্যাঁ, এটা আমি তোলা থাকতে হবে। একটু বলে আচ্ছা, একটু জাস্ট একটা বেসিক বলে 30 দিচ্ছি। seconds এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। এ অ্যান দা আমি একটা ছোট্ট করে বলছি, এটা ভীষণ সোজা, প্রত্যেকেই জানো। এ কখন বসে, অ্যান কখন বসে। অ্যান কিন্তু এ ই আই ও ইউ এগুলোর আগে অ্যান বসে, মানে এগুলো আমরা ভাওয়েল বলি। আর কনসোনেন্টের ক্ষেত্রে কিন্তু এ বসে, এ ই আই ও ইউ ছাড়া যেগুলো বসে। এবার দা কখন বসে, দা কোনো রিনাউন্ড আমরা যেটা বলে থাকি, কোনো নাউন যেটা রিনাউন্ড হয়, কোনো প্লেস হলো বা কোনো নির্দিষ্ট কাউকে বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা দা বসাই। কিন্তু কিছু এক্সেপশনস থাকে। কি কি এক্সেপশনস থাকে? যেরকম ফর এক্সাম্পল আওয়ার, এইচ ও ইউ আর আওয়ার, বা এম এ, এই জিনিসগুলোতে আচ্ছা, আমাদের এখানেই শেষ করতে হবে। আচ্ছা, আচ্ছা। কারণ সময় আমাদের একদমই ঠিক শেষ। আছে, আমি কোনো আরেকদিন আর্টিকেলটা একদম পড়িয়ে দেবো। নিশ্চিত, কারণ আমরা এইরকম বেসিক নিয়ে আলোচনা তো আমাদের চলবেই। তো সেক্ষেত্রে তোমরা কি কি বিষয় নিয়ে, কিভাবে এই এডুকেশন অনলাইনে কি কি আলোচনা দেখতে চাইছো, যেটা বারে বারে বলি, তোমরা অবশ্যই আমাদের জানাতে পারো। আমরা কিন্তু সে বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করবো এবং প্রয়োজনে এই অনুষ্ঠানে আলোচনা করবো। আজকের মতো এডুকেশন অনলাইন এখানেই শেষ করছি। সবাই ভালো করে মন দিয়ে পড়াশুনো করো। নমস্কার।